আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের নবম শ্রেণীর বিজ্ঞান বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকে আলোচনা করব। এই নমুনা প্রশ্নপত্র দেওয়া হয়েছে এনসিটিভি থেকে, যার আলোকে তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবছর কিন্তু বোর্ড থেকে আর কোনো প্রশ্ন দেওয়া হবে না, এই একটাই প্রশ্ন দেওয়া হয়েছে। আর এই প্রশ্নপত্রের আলোকে তোমাদের বিদ্যালয়ের শিক্ষকরা তোমাদের পরীক্ষার প্রশ্ন তৈরি করবেন। যার যার বিদ্যালয় হচ্ছে এবার বিদ্যালয়ের শিক্ষকদের তৈরি করা প্রশ্নের পরীক্ষা হবে। তো এই নমুনা প্রশ্নের সমাধান নিয়ে আমরা আলোচনা করছি, যাতে তোমরা বুঝতে পারো যে এই ধরনের প্রশ্ন পরীক্ষা আসলে তোমাদের কীভাবে অ্যান্সার করতে হবে। ঠিক আছে, আজকে তৃতীয় পর্বে আমরা নবম শ্রেণী বিজ্ঞান বার্ষিক পরীক্ষার যে নমুনা প্রশ্নপত্র দেওয়া হয়েছে তার সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব। এর আগে দুইটা পর্বে আমরা বহু নির্বাচনী 15টা প্রশ্ন রয়েছে এবং এক কথায় 10টা প্রশ্ন ছিল, তার সমাধান দেখেছি। যেগুলো বুঝিয়ে দেওয়ার ছিল সেগুলো হচ্ছে আমরা বিস্তারিতভাবে বুঝিয়ে দিয়েছিলাম। তো যারা সেই দুটো পর্ব দেখোনি তারা হচ্ছে প্লেলিস্ট থেকে দেখে নিতে পারবে। এছাড়াও ভিডিওর কমেন্টে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও দেখতে পারবে। আমাদের আজকে আলোচনার বিষয় খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর, পূর্ণমান 20, 10টি প্রশ্ন, প্রতিটা 2 করে, তাহলে 10 দুগুণা 20। আজকে পর্ব 3-এ আমরা হচ্ছে এই 10টা প্রশ্ন নিয়ে আলোচনা করব। ঠিক আছে, 1 নম্বরে আছে কোভিড-19 চলাকালীন করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য সাবান দিয়ে হাত ধোয়ার পরামর্শ কেন দেওয়া হয়েছিল? 2, হঠাৎ ব্রেক করে গাড়ি থামিয়ে দিলে যাত্রীর শরীর সামনের দিকে হেলে পড়ে কেন, ব্যাখ্যা করো। 3, রাদারফোর্ড পরমাণু মডেল পরমাণুর স্থিতিশীলতা ব্যাখ্যা করতে পারে না কেন? 4, পেপটাইড বন্ধন কীভাবে গঠিত হয়? 5, ফ্যাট ও তেল একই পদার্থের ভিন্ন রূপ, ব্যাখ্যা করো। 6, একটি গ্যাস ভর্তি বেলুনকে মুখ খোলা অবস্থা ছেড়ে দিলে বেলুনটি সামনের দিকে এগিয়ে যায় কেন, ব্যাখ্যা করো। 7, নিয়ন গ্যাস রাসায়নিকভাবে নিষ্ক্রিয় কেন, ব্যাখ্যা করো। 8, একটি ক্ষারীয় ও একটি অম্লীয় যৌগমূলকের সংকেত লেখো। 9, সোডিয়াম ও ম্যাগনেসিয়ামের মধ্যে কোনটি ধাতব ধর্ম বেশি, ব্যাখ্যা করো। এবং 10 নম্বর হচ্ছে 10 প্যাসকেল চাপ বলতে কী বোঝো? তো চলো শিক্ষার্থীরা এখন একটা একটা করে সবগুলো প্রশ্নের সমাধান আমরা দেখে ফেলি। এখানে মোট 10টা প্রশ্ন থাকবে পরীক্ষায়, 10টা থেকে 10টা অ্যান্সার করতে হবে, কোনো বেশি প্রশ্ন থাকবে না, প্রতিটা 2 করে হচ্ছে 20 নাম্বার। প্রথম প্রশ্নটা হচ্ছে কোভিড-19 চলাকালীন করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য সাবান দিয়ে হাত ধোয়ার পরামর্শ কেন দেওয়া হয়েছিল? যথাযথভাবে হাত ধোয়া আমাকে ও আমাদের প্রিয়জনকে রক্ষা করতে পারে করোনা ভাইরাস থেকে। করোনা ভাইরাসের কোভিড-19-এর মতো শ্বাসতন্ত্রে আক্রমণকারী ভাইরাসগুলো তখনই ছড়ায় যখন তা চোখ, নাক বা গলার শ্লেষার মধ্য দিয়ে শরীরে প্রবেশ করে। অধিকাংশ ক্ষেত্রে তা হাতের মাধ্যমেই হয়ে থাকে। ভাইরাসটি একজন থেকে আরেকজনের সংক্রমণের প্রধান মাধ্যম হচ্ছে কি, হাত। আর এই কারণেই কোভিড-19 চলাকালীন করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য সাবান দিয়ে হাত ধোয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। ঠিক আছে, তারপর দেখো 2 নম্বর প্রশ্নে যেটা আছে, হঠাৎ ব্রেক করে গাড়ি থামিয়ে দিলে যাত্রীর শরীর সামনের দিকে হেলে পড়ে কেন, ব্যাখ্যা করো। হঠাৎ ব্রেক করে গাড়ি থামিয়ে দিলে যাত্রীর শরীর সামনের দিকে হেলে পড়ে গাড়িতে, বাসে বা যে কোনো দ্রুতগামী যানবাহনে চলাচল করার সময় গাড়ি যদি হঠাৎ করে থেমে যায় তাহলে আমরা সাথে সাথে থামতে পারি না, সামনের দিকে ঝুঁকে যাই। এর কারণ হচ্ছে গতি জড়তা। গাড়ি যখন চলমান অবস্থায় থাকে তখন যাত্রীর শরীরও চলমান অবস্থায় থাকে। গাড়ি হঠাৎ করে ব্রেক করলে আমাদের শরীরের গাড়ি সংলগ্ন অংশ স্থির হয়, কিন্তু শরীরের উপরের অংশ গতি জড়তার জন্য গতিশীল অবস্থায় থাকতে চায়। তাই শরীরের উপরের অংশ গাড়ি সাপেক্ষে সামনে চলে যায়, ফলে আমরা সামনের দিকে ঝুঁকে যাই। তারপর হচ্ছে 3 নম্বর প্রশ্ন, রাদারফোর্ডের পরমাণু মডেল পরমাণুর স্থিতিশীলতা ব্যাখ্যা করতে পারে না কেন? পরমাণুর কেন্দ্রে অত্যন্ত ক্ষুদ্র একটি নিউক্লিয়াসের অস্তিত্বের ধারণাটি পরমাণুর গঠনের একটি যুগান্তকারী পদক্ষেপ হলেও সেটি পূর্ণাঙ্গভাবে পরমাণুর গঠন ব্যাখ্যা করতে পারেনি। তখন পর্যন্ত কোয়ান্টাম মেকানিক্স গড়ে ওঠেনি বলেই তার মডেল পরমাণুর স্থিতিশীলতা ব্যাখ্যা করতে পারেনি। এই মডেলে ধরে নেওয়া হয়েছে যে নিউক্লিয়াসকে ঘিরে ইলেকট্রন ঘূর্ণায়মান থাকে, কিন্তু ম্যাক্সওয়েলের তত্ত্ব বা ম্যাক্সওয়েলস থিওরি অনুযায়ী ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘূর্ণনের সময় ক্রমাগত শক্তি হারাতে থাকবে। ফলে ইলেকট্রনের ঘূর্ণন পথ ছোট হতে থাকবে এবং একসময় সেটি নিউক্লিয়াসে পড়ে যাবে। এ থেকে বোঝা যায় যে এই মডেলে পরমাণু স্থিতিশীল হবে না। তাছাড়া এই মডেলটি ইলেকট্রনের কক্ষপথের ব্যাসার্ধ, আকৃতি কিংবা পরমাণুতে ইলেকট্রনের বিন্যাস সম্বন্ধে কোনো ধারণা দিতে পারেনি। 4 নম্বর প্রশ্ন রয়েছে, পেপটাইড বন্ধন কিভাবে গঠিত হয়? একটি অ্যামিনো অ্যাসিডের কার্বক্সিল গ্রুপ পরবর্তী অ্যামিনো অ্যাসিডের আলফা অ্যামিনো গ্রুপের সঙ্গে যুক্ত হয়ে পেপটাইড বন্ধন তৈরি করে। এভাবেই অসংখ্য অ্যামিনো অ্যাসিডের সংযুক্তির ফলে একটি পলিপেপটাইড চেইন বা প্রোটিন তৈরি হয়। প্রোটিনের ভিতরে অ্যামিনো অ্যাসিডরা এই বন্ধনে আবদ্ধ থাকে। রেজোনেন্সের ফলে পেপটাইড বন্ধনে 40% দ্বিবন্ধন বৈশিষ্ট্য এবং 60% এক বন্ধন রয়েছে।
5 নম্বর প্রশ্ন হচ্ছে ফ্যাট ও তেল একই পদার্থের ভিন্ন রূপ ব্যাখ্যা করো। দুটো অ্যান্সার দেখব আমরা এর। প্রথমে আছে স্বাভাবিক তাপমাত্রায় স্নেহ পদার্থ আণবিক কাঠামো ও উপাদানের উপর নির্ভর করে কঠিন বা তরল আকারে থাকতে পারে। যে সমস্ত স্নেহ পদার্থ স্বাভাবিক তাপমাত্রায় তরল অবস্থায় থাকে তাদেরকে তেল বলা হয়, আর যেগুলি স্বাভাবিক তাপমাত্রায় কঠিন অবস্থায় থাকে সেগুলোকে চর্বি বা ফ্যাট বলা হয়। আর লিপিড বলতে উভয়কেই বোঝায়, অর্থাৎ ফ্যাট ও তেল একই পদার্থের ভিন্ন রূপ। বিকল্প উত্তর দেখি আমরা, কেউ চাইলে এটাও লিখতে পারো। লিপিড বর্ণ, স্বাদ ও গন্ধহীন, এর কোনো নির্দিষ্ট গলনাঙ্ক নেই। আণবিক ওজন বৃদ্ধির সঙ্গে সঙ্গে এর গলনাঙ্ক বৃদ্ধি পায়। লিপিডের আপেক্ষিক গুরুত্ব পানি থেকে কম, পানির চেয়ে হালকা বলে লিপিড পানিতে ভাসে। সাধারণ উষ্ণতায় কিছু লিপিড তরল এবং কিছু লিপিড কঠিন অবস্থায় থাকে। যেসব লিপিড কঠিন অবস্থায় থাকে তাদের স্নেহদ্রব্য বা ফ্যাট বলে, এবং যেসব লিপিড তরল অবস্থায় থাকে সেগুলোকে তেল বলে, অর্থাৎ ফ্যাট ও তেল একই পদার্থের ভিন্ন রূপ। ঠিক আছে। 6 নম্বর প্রশ্ন একটি গ্যাস ভর্তি বেলুনকে মুখ খোলা অবস্থায় ছেড়ে দিলে বেলুনটি সামনের দিকে এগিয়ে যায় কেন, ব্যাখ্যা করো। একটি গ্যাস ভর্তি বেলুনকে মুখ খোলা অবস্থায় ছেড়ে দিলে বেলুনটি সামনের দিকে এগিয়ে যায় নিউটনের গতির তৃতীয় সূত্রের কারণে। বেরিয়ে আসা বাতাসের বেগ বেলুনটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। প্রতিটি ক্রিয়ার একটি সমান কিন্তু বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। এটাই হচ্ছে অ্যান্সার। এখন কেউ যদি বিস্তারিত লিখতে চাও বা বিস্তারিত জানতে চাও সেই জন্য অ্যান্সারটা দেওয়া হচ্ছে। প্রশ্নের অ্যান্সার এতটুকু লিখলেই হবে। আমরা বিস্তারিত অ্যান্সারটা দেখি। মুখ খোলা থাকায় বেলুনের বায়ু মুখ দিয়ে বাইরে বেরিয়ে আসে। এর ফলে ওই বায়ু নির্গত হওয়ার সময় বেলুনের গায়ে একটি বল প্রয়োগ করে নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী, তার ফলে বেলুনটি বিপরীত দিকে ছুটে যায়। যখন একটি স্ফীত কিন্তু খোলা বেলুন ছেড়ে দেওয়া হয় এটি ভরবেগ সংরক্ষণের নীতির কারণে ঘর জুড়ে উড়ে যায়। বায়ু দ্রুত বেলুন থেকে বেরিয়ে যাওয়ার সাথে সাথে এটি একটি থ্রাস্ট ফোর্স তৈরি করে যা বেলুনটিকে বিপরীত দিকে চালিত করে। বেলুনের ভিতরে বাতাস চাপে পড়ে পালাতে চায়। যখন বেলুনটি ছেড়ে দেওয়া হয় তখন বেলুনের ভিতরে এবং বাইরের চাপের পার্থক্যের কারণে খোলা প্রান্ত দিয়ে বাতাস দ্রুত বেরিয়ে আসে। এই ছুটে চলা বাতাস একটি থ্রাস্ট ফোর্স তৈরি করে যা বেলুনটিকে বিপরীত দিকে ঠেলে দেয়, যার ফলে এটি সারা ঘরে উড়ে যায়। পালানোর বাতাসের গতিবেগ চলন্ত বেলুনের ভরবেগের সমান, ঠিক বিপরীত দিকে। গতির এই স্থানান্তরেই বেলুনটিকে উড়ে দেয়। বেলুনটি চলতে থাকে যতক্ষণ না ভিতরের বাতাস সম্পূর্ণরূপে বহিষ্কৃত হয় এবং থ্রাস্ট বল কমে যায়। 7 নম্বর প্রশ্ন নিয়ন গ্যাস রাসায়নিকভাবে নিষ্ক্রিয় কেন, ব্যাখ্যা করো। নিয়ন একটি নিষ্ক্রিয় গ্যাস কারণ নিয়নের ইলেকট্রন বিন্যাস হচ্ছে নিয়ন পারমাণবিক সংখ্যা 10 1s2 2s2 2p6, অর্থাৎ ইলেকট্রন বিন্যাসে 1s 2s 2p অরবিটালে ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে। কারণ আমরা জানি এসে সর্বোচ্চ থাকে 2টা আর পিতে সর্বোচ্চ থাকে কটা, 6টা। প্রথম পর্যায়ের ক্ষেত্রে অন্য কোনো অরবিটাল না থাকায় এবং এস অরবিটাল ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকায়, এবং দ্বিতীয় পর্যায়ের ক্ষেত্রে এস ও পি অরবিটাল ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকায় নিয়ন মৌলটি অন্য কোনো মৌল এমনকি আরেকটি নিয়নের সাথে যুক্ত হতে পারে না। কারণ দেখো 1-এ কিন্তু শুধু এসই হয়, আর 2-তে কী হয়, শুধুমাত্র এস এবং পি, আর কিছু কিন্তু হয় না। এবং এসে সর্বোচ্চ 2টা হয়, 1-এও 2টা এস ছিল, 2-তে সর্বোচ্চ এসে 2টা হয়, 2s2 ছিল, পিতে সর্বোচ্চ 6টা হয়, 2p6 ছিল। তার মানে সব পূর্ণ অবস্থায় রয়েছে। তাহলে ইলেকট্রন দান বা গ্রহণ এবং শেয়ারের মাধ্যমে যৌগ গঠন করতে পারে না বলেই নিয়ন হচ্ছে একটি নিষ্ক্রিয় গ্যাস। 8 নম্বর প্রশ্ন একটি ক্ষারীয় ও একটি অম্লীয় যৌগমূলকের সংকেত লেখো। কোনো মৌলের একাধিক পরমাণুর একটি গ্রুপ বা পরমাণু গুচ্ছ যখন ধনাত্মক বা ঋণাত্মক চার্জ সহ একটি মৌলের আয়নের মতো আচরণ করে তখন ওই পরমাণু গুচ্ছকে যৌগমূলক বলা হয়ে থাকে। যৌগমূলকে একটি চার্জ থাকে, সেটি ধনাত্মক অথবা ঋণাত্মক দুইটাই হতে পারে। এই চার্জের সংখ্যাটি হচ্ছে তাদের যোজনী। চার্জ ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে, কিন্তু যোজনী সবসময় একটি সংখ্যা। আর একটা শর্টকাট হচ্ছে, তো যেটা চার্জ থাকবে সেই চার্জের প্লাস বা মাইনাসটা বাদ দিয়ে দিলে যে বাকি যে সংখ্যাটা থাকে সেটাই হচ্ছে যোজনী। ঠিক আছে। যেমন দেখো সাধারণত ধনাত্মক চার্জের যৌগমূলককে ক্ষারীয় যৌগমূলক বলা হয়, যেমন NH4+ বা অ্যামোনিয়াম। তাহলে এই NH4 উপরে আছে প্লাস, প্লাস মানে কত, +1। তাহলে এর আধান কত, এর আধান বা চার্জ হচ্ছে +1, আর এর যোজনী কত, যোজনী হচ্ছে শুধু 1। ঠিক আছে। আবার দেখো ঋণাত্মক চার্জের যৌগমূলককে অম্লীয় যৌগমূলক বলা হয়, যেমন NO3- বা নাইট্রেট। তাহলে NO3- মাইনাস মানে কত, -1। তাহলে এর আধান বা চার্জ কত, -1, আর যোজনী কত, 1। তাহলে অ্যামোনিয়াম এবং নাইট্রেট দুইটা যোজনী হচ্ছে 1, কিন্তু একটার আধান বা চার্জ হচ্ছে +1 আর একটার আধান বা চার্জ হচ্ছে -1। ঠিক আছে। তাহলে আমরা কিন্তু আধান বা চার্জ জানলে সেখান থেকে যোজনী খুব সহজেই বলতে পারবো। তা আমরা এখানে একটা করে উদাহরণ দেখলাম, এই যে ক্ষারীয় যৌগমূলক এবং অম্লীয় যৌগমূলকের। তোমরা অন্য উদাহরণ লিখলে কোনো সমস্যা নেই। 9 নম্বর প্রশ্ন দেখো, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সোডিয়াম এবং ম্যাগনেসিয়ামের মধ্যে কোনটি ধাতব ধর্ম বেশি, ব্যাখ্যা করো। প্রদত্ত মৌলসমূহ সোডিয়াম এবং ম্যাগনেসিয়াম, নিচে মৌলগুলো ধাতব ধর্ম ব্যাখ্যা করা হলো। জানা আছে যেসব মৌল সর্ববহিস্থ শক্তি স্তরে ইলেকট্রন সহজে ত্যাগ করে
ধনাত্মক আধান তৈরি করে এবং ধাতব বন্ধন গঠন করে তাদেরকে ধাতু বলে। আবার যেসব মৌল যত সহজে ইলেকট্রন ত্যাগ করে তাদের ধাতব ধর্ম তত বেশি। যেসব মৌলের পারমাণবিক আকার যত বড় তাদের যোজনী ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের আকর্ষণ বল তত কম হয়, ফলে তারা সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারে এবং তাদের ধাতব ধর্ম বেশি হয়। সোডিয়াম এবং ম্যাগনেসিয়ামে ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি তাহলে দেখব সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11, তাহলে কি হচ্ছে 1s2 2s2 2p6 3s1। ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা 12, 1s2 2s2 2p6 3s2। দেখা যাচ্ছে দুটি মৌলই হচ্ছে পর্যায় সারণীর তৃতীয় পর্যায়ের মৌল, ঠিক আছে, কারণ শেষ ঘরে 3 আছে। আর প্রথমটা হচ্ছে গ্রুপ 1, পরেরটা গ্রুপ 2, তাহলে সোডিয়াম হচ্ছে প্রথম গ্রুপে এবং ম্যাগনেসিয়াম দ্বিতীয় গ্রুপে অবস্থিত। সোডিয়াম অপেক্ষাকৃত বাম দিকের গ্রুপে অবস্থিত হওয়ায় এর আকার ম্যাগনেসিয়াম অপেক্ষা বড়, ঠিক আছে, কারণ পর্যায় সারণী যেটা ছিল সেই পর্যায় সারণীতে হচ্ছে সোডিয়াম থাকে কোথায়, বাম দিকে, তার পরের ঘরে থাকে ম্যাগনেসিয়াম। এজন্য সোডিয়ামের ধাতব ধর্ম সবচেয়ে বেশি, অর্থাৎ একই পর্যায়ে অবস্থিত মৌলগুলোর বাম থেকে ডানে আকার ক্রমশ হ্রাস পায় বলে ধাতব ধর্ম ক্রমান্বয়ে হ্রাস পায়। সুতরাং মৌলগুলোর ধাতব ধর্মের ক্রম হবে কি, সোডিয়াম গ্রেটার দেন ম্যাগনেসিয়াম। সর্বশেষ 10 নম্বর প্রশ্ন, 10 প্যাসকেল চাপ বলতে কি বোঝো? 10 প্যাসকেল চাপ বলতে যা বোঝায় আমরা জানি, একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে। সুতরাং 10 প্যাসকেল চাপ বলতে বোঝায় 1 বর্গমিটার ক্ষেত্রফলের উপর লম্বভাবে 10 নিউটন বল প্রযুক্ত হচ্ছে। শিক্ষার্থীরা, এই হচ্ছে আজকে আলোচনা। আমরা আগামী ক্লাসে গ বিভাগে রয়েছে দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্ন। 5টা প্রশ্ন থাকবে, সেখান থেকে 3টা প্রশ্নের উত্তর করতে হবে। প্রতিটা প্রশ্ন পাস করে 3 × 5 = 15, তবে এখানে 3টা প্রশ্নই দেওয়া আছে। তো আমরা আগামী পর্বে অর্থাৎ 4 নাম্বার পর্বে হচ্ছে এই 3টা প্রশ্নের সমাধান করে দেব। তোমাদের পরীক্ষা 5টা প্রশ্ন থাকবে, সেখান থেকে 3টা অ্যান্সার করতে হবে। শিক্ষার্থীরা, ইতিমধ্যে আমরা বহু নির্বাচনী প্রশ্ন, এক কথায় উত্তর এবং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এগুলোর সমাধান দেখে ফেলেছি। বাকি যে প্রশ্নগুলো বাকি আছে এগুলো হচ্ছে খুব শীঘ্রই আমরা সমাধানগুলো দিয়ে দিব। তারপর আমরা অধ্যায়ভিত্তিক কিছু সাজেশন দিব, সেই ভিডিওগুলো দেখবে, আশা করি পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হয়ে যাবে, ঠিক আছে। শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আলোচনা করেছি নবম শ্রেণীর বিজ্ঞান বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো নিয়ে। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।